সেদিনের রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত ছিল। আমি তখন ড্রাইভ করছিলাম সল্টলেকের এক ফাঁকা রাস্তায়। চারপাশের সব দোকানপাট বন্ধ, শুধু দূরে কোথাও একটা চায়ের দোকান থেকে লণ্ঠনের আলো ভেসে আসছিল। ঘড়ির কাঁটায় তখন 12টা ছুঁই ছুঁই। শরীরও ক্লান্ত লাগছে, মাথা ঝিমঝিম করছে। বাড়ির দিকে রওনা হব ঠিক তখনই দুজন ছেলে মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো। দুজনের চোখ মুখ কেমন যেন অস্থির, ভয় ভয়। আমি ভাবলাম হয়তো রাতের বাস মিস করেছে। ছেলেটি বলল, দাদা, আমাদের একটু পাকুন্দিয়া গ্রামে নামিয়ে দিতে পারবেন? পাকুন্দিয়া? আমি তো এখন ওইদিকে যাব না, তাছাড়া রাতও অনেকটা হয়েছে। আমি বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আমি তো সোজা চলে যাব শাহজাদগড়ের দিকে। যদি সেদিকে হতো নামিয়ে দিতে পারতাম। ছেলেটা আমার দিকে একটু এগিয়ে এলো, মুখ ঘামে ভিজে গেছে। সে প্রায় ভেঙে পড়া গলায় বলল, দাদা প্লিজ, খুব বিপদে পড়েছি, একবার নামিয়ে দিন, খুব জরুরি, প্লিজ দাদা। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মেয়েটা তখনও কিছু বলেনি, শুধু জানালার ফাঁক দিয়ে আমার চোখে তাকালো। তার চোখ দুটো লালছে, যেন অনেক কেঁদেছে। আমার বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল। মেয়েটি বলল, আমাদের একবার নিয়ে যান দাদা, এত রাতে আর কোনো গাড়িও পাবো না, দয়া করে ফিরিয়ে দেবেন না। সে কণ্ঠস্বরটা আমার বুকের মধ্যে কাটা ফোটালো। তার গলায় ভয় আর এক অদ্ভুত ভার ছিল। আমি হঠাৎ অনুভব করলাম, যদি এখন আমি ওদের গাড়িতে না তুলি, পরে হয়তো অনুশোচনা হবে। বললাম, আচ্ছা ঠিক আছে, উঠে আসুন। দরজা খুলে দিলাম। ছেলেটা আর মেয়েটা গাড়ির পেছনের সিটে চুপ করে বসে গেল। ইঞ্জিন চালু করতেই ছেলেটি বলল, ধন্যবাদ দাদা, আপনি না হলে। কথাটা শেষ করলো না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। আমি ব্যাক মিররে তাকালাম। মেয়েটা নিঃশব্দে কাঁদছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে গালে, কিন্তু কোনো শব্দ নেই। গাড়ির ভেতরে যেন হঠাৎ করেই বাতাস ভারী হয়ে গেল। আমি তখনও বুঝিনি কি ঘটতে চলেছে। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। বাইরের রাস্তা প্রায় ফাঁকা, দূরে কোথাও থেকে রেলের হুইসেল বাজছে, কিন্তু গাড়ির ভেতরে যেন নিস্তব্ধ কারাগার। আমি সাধারণত যাত্রীদের সাথে একটু গল্প জুড়ে দিই, সময় কেটে যায়। ব্যাক মিররে একবার তাকালাম। মেয়েটি চুপ করে বসে আছে, জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে। কিন্তু ছেলেটা শান্ত নয়। সে বারবার নিজের নখ কামড়াচ্ছিল, আর কখনো কখনো আমাকে দেখছিল তীক্ষ্ণ চোখে। বললাম, আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন? আসলে সত্যি কথা বলতে, আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু ওর পরিবার আমাদেরকে মেনে নিচ্ছিল না, তাই আর কি। বুঝতে পেরেছি। গাড়িটা একটু দ্রুত চালাতে বলো। আসার সময় জয়ন্তী আমায় দেখে ফেলেছিল, যে কোনো সময় বাবার লোক আমাদের পিছু করতে পারে। আমি চমকে উঠলাম। ছেলেটি বলল, দাদা গাড়িটা একটু জোরে চালাবেন। আমি গতি বাড়িয়ে দিলাম। গাড়ি তখন বাইপাসের ফাঁকা রাস্তায় ছুটছে। রাস্তার দুপাশে শুধু কালো গাছের সারি, মাঝে মাঝে বাতাসে ডালপালা নড়ে কড়মড় শব্দ করছে। কোথাও কোনো মানুষ নেই, কোনো আলো নেই। এমনভাবে কিছু দূর যেতেই ছেলেটি বলল, দাদা এখানে থামান। আমি ব্রেক কষে গাড়ি থামালাম। রাস্তার ধারে হেডলাইটের আলোতে শুধু ঝোপঝাড় আর অন্ধকার। আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, একটা ল্যাম্পপোস্টও না। বললাম, এখানে নামবেন? এখানে তো কিছুই নেই। কোনো সমস্যা নেই দাদা, আপনি আমাদের এখানেই নামিয়ে দিন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ছেলেটা দ্রুত দরজা খুলে নেমে গেল। মেয়েটাও ধীর পায়ে ছেলেটা পেছন পেছন নামলো। তারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। তারা যেখানে যাবে বলে উঠেছিল সেই জায়গাটা এখান থেকে বেশ অনেকটা দূরে। হঠাৎ মাঝ রাস্তায় কেন নেমে গেল বুঝতে পারলাম না। যাকগে, তারা যেখানে খুশি যাক, তাতে আমার কি? শুধুই চিন্তা করছি।
হঠাৎই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মনীষা। কি গো, অনেক রাত হয়ে গেল যে এখনো বাড়ি ফিরলে না? সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। আমি তো এখনো অনেকটাই দূরে আছি, যেতে আরো সময় লাগবে। তোমাকে সব সময় বলি রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, দিনকাল ভালো নয়। তুমি শুধু শুধুই চিন্তা করছো। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করো না, কাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কেমন? তুমি খেয়ে শুয়ে পড়ো। ফোনটা কাটার সাথে সাথেই সেই ছেলেটা এসে হাজির। তার জামা কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে। অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল ছেলেটা। বললাম, কি হলো, এভাবে হাঁপাচ্ছেন কেন? আর আপনার এই অবস্থা হলো কি করে? আপনার সাথের মেয়েটাই বা কোথায় গেল? আর বলবেন না দাদা, আসলে আমার কপালটাই খারাপ। ওকে হয়তো আর আমি জীবনেও পাবো না। কেন, কি হয়েছে? মেয়েটা কোথায়? আর আপনার এই অবস্থা? আমরা যখন গাড়ি থেকে নেমে একটু এগিয়ে গেলাম, তখন ওর বাবার দলবল আমাকে মেরে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। না ভাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমায় বাড়ি ফিরতে হবে। আর এই অবস্থায় আপনাকে গাড়িতে তুললে যে কোনো সময় বিপদ হতে পারে। ছেলেটা তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসলো। বললাম, আজব লোক তো মশাই আপনি। আপনাকে তো বললামই আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। না দাদা, প্লিজ আমাকে ওই বাড়ি পর্যন্ত নিয়ে চলুন প্লিজ। ওকে বাঁচাতে হবে, আমি না গেলেও শেষ হয়ে যাবে। আমি ভ্রু কুঁচকে বললাম, শুনুন, আমি কোনো বিপদে পড়তে চাই না। রাত গভীর, আপনার জামা কাপড়ে রক্তের দাগ, এভাবে যদি কেউ দেখে আমি বিপদে পড়ব। দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, আমার প্রেমিকাকে ওরা জোর করে অন্যের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি লড়াই করতে গিয়ে এই অবস্থা হয়েছি। ও আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ওর কাছে পৌঁছতে হবে। দয়া করে আমাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিন। আমার বুকের মধ্যে কেমন একটা চাপা অস্বস্তি জমে উঠল। ছেলেটার চোখে এক অদ্ভুত আতঙ্ক, যেন ওর প্রতিটা কথা সত্যি। কিন্তু আমার ভেতরের ভয়টা তখনও থামছে না। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। ধীরে ধীরে এগোতে লাগলাম, কিন্তু আমার বুকের ভেতরে তখনও যেন ঝড় বইছে। গাড়ি তখন অন্ধকার ফাঁকা রাস্তায় ছুটছে। রাস্তার দুপাশে আধ ভাঙা ল্যাম্পপোস্টগুলো মাঝে মাঝে জ্বলছে নিভছে। গাড়ি যখন ওর দেওয়া ঠিকানার কাছাকাছি পৌঁছলো, রাস্তার হাওয়ায় যেন বদলে গেল। অন্ধকার গলির পর হঠাৎ আলো ঝলমলে একটা বাড়ি, চারপাশে রঙিন লাইটের মালা ঝুলছে। গেটের উপরে লেখা শুভ বিবাহ। ছেলেটি বলল, দাদা, এই সামনে রাখুন। ছেলেটা পেছনের সিট থেকে ঝুঁকে জানালার বাইরে তাকালো। তার ঠোঁট কাঁপছে, চোখ ছলছল করছে। বলল, আচ্ছা দাদা, আপনি গাড়িতে একটু অপেক্ষা করুন, আমি ওকে নিয়ে আসছি। সে ধীরে ধীরে দরজা খুলে নামলো। তার গায়ে আলো পড়তে আমি স্পষ্ট দেখলাম ওর জামায় রক্তের ছোপ, মুখের একপাশে নীলচে ফুলে গেছে। সে বাড়ির ভেতরে ঢুকে গেল। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝলাম না, এত লোকজনের মাঝেও কেন কেউ ওকে দেখে চমকালো না? কেন ওর ক্ষতবিক্ষত শরীর কারো নজরে এলো না? যেন কেউ ওকে দেখছেই না। বেশ কিছুক্ষণ পর ছেলেটা দৌড়তে দৌড়তে গাড়ির কাছে এলো। চোখে জল, ও হাঁপাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলল, দাদা, আমার সাথে চলুন একবার। শোনো ভাই, তোমাকে আমি এখানে পর্যন্ত এনেছি, কিন্তু এর পরে ভেতরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। দাদা, একটিবার চলুন না আমার সাথে, আপনার কিচ্ছু হবে না। অদ্ভুতভাবে ছেলেটির অনুরোধ আমি ফেলতে পারলাম না। আমি তার চোখের দিকে তাকালাম। সে চোখে শুধু যন্ত্রণা আর এক অদ্ভুত নিরুপায় আলো। বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন। ছেলেটি আমাকে নিয়ে এগিয়ে চলল। আমি ভেবেছিলাম ভেতরে ঢুকে ভিড় আর হট্টগোল পাব, কিন্তু বাড়িটা অস্বাভাবিক চুপ। আলো জ্বলছে সর্বত্র,
মণ্ডপ গাঁদা ফুলে সাজানো, কিন্তু ভেতরে পা রাখতেই শূন্য বিয়ে বাড়ি, কেউ নেই কোথাও। আমি দাঁড়িয়ে পড়লাম, কিছু বলতে যাব, এর আগেই ছেলেটি বলল, দাদা চলুন তাড়াতাড়ি। হ্যাঁ চলুন। সিঁড়ি বেয়ে ছেলেটির পেছন পেছন উপরে উঠে গেলাম। একটা ঘরের দরজা আধ খোলা। ছেলেটি সে ঘরে ঢুকলো, তার পেছন পেছন আমিও। দেখলাম রুমের ভেতরে খাটের উপর একটা মেয়ে শুয়ে আছে। বুকটা ধক করে উঠল। এই সেই মেয়েটি যে এই ছেলের সাথে আমার গাড়িতে উঠেছিল। দেখে মনে হচ্ছে কিছুই ঠিক নেই। ওর মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসছে, মনে হচ্ছে ও বিষ খেয়ে নিয়েছে। বললাম, আমরা আসতে বোধহয় অনেক দেরি করে ফেলেছি। ছেলেটি আমার কথা শুনে যেন শক্ত হয়ে গেল, চোখ বড় বড়, ধীর গলায় বলল, দাদা ওকে যাই করে হোক বাঁচাতেই হবে। ছেলেটি মেয়েটিকে বিছানা থেকে তুলতে যাবে, ঠিক তখনই মধ্যবয়স্ক একজন লোক আমাদের সামনে এসে উপস্থিত হলেন। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, তার চোখে রাগের ছাপ স্পষ্ট। লোকটি বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার বাড়ি অব্দি চলে এসেছিস, আমার মেয়ের রুমে ঢুকেছিস। এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি, তাই না? রক্তচক্ষু নিয়ে মেয়েটির বাবার আগে ফুঁসতে ফুঁসতে ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিল। তার হাত দুটো দেখে চমকে উঠলাম। এত লম্বা আর পুরা হাত কোনো মানুষের হওয়া সম্ভব নয়, কিন্তু ছেলেটা একটুও ভয় পেল না। আমার সামনে এসে দাঁড়িয়ে এক অমানসিক শক্তি নিয়ে মেয়েটির বাবাকে এক ধাক্কা মারল। ছিটকে পড়ল সেই বিশালাকায় লোকটা। ছেলেটি বলল, তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস। আজ আমাদের আর আটকাতে পারবি না। আজ আমরা এক হয়েই ছাড়বো। দুনিয়ার কোনো শক্তি আমাদের আর বাধা দিতে পারবে না। আমার মুখের কথা আটকে গিয়েছে, আর কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। পুরো ঘরের মধ্যে কেমন একটা পচা গন্ধ ছড়িয়ে রয়েছে, গাটা গুলিয়ে উঠছে তাতে। ছেলেটা মেয়েটির পাশে বসে তাকে ডাকতে থাকলো, গলায় একরাশ ভালোবাসা নিয়ে। ইগো শুনছো? ওঠো, উঠে পড়ো তাড়াতাড়ি, আমাদের যে আজ বিয়ে। ছেলেটিকে দেখে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল সে যেন সুখে পাগল হয়ে গিয়েছে। ইতিমধ্যে মেয়েটির বাবা আবারও উঠে এসে সেই ছেলেটির গলা চেপে ধরল, বলল, বলেছিলাম চলে যা, শুনলি না? এবার মর মর তুই। হঠাৎ মেয়েটির বাবার পিঠে কেউ চালালো এক তীক্ষ্ণ ছুরি। ছেলেটির গলা ছেড়ে দিয়ে তিনি ব্যথায় কাতরাতে থাকেন। তাকিয়ে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলায় উঠে এলো। এ যে সেই মৃত মেয়েটি, তার নীলছে গায়ের রং জানান দিচ্ছে যে সে শরীর কোনো জীবিত মানুষের নয়। আমার চোখের সামনে সে কুপিয়ে কুপিয়ে খুন করলো তার বাবাকে। বলল, সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছিস, এখন এখন আমার ভালোবাসার মানুষের পিছনে লেগেছিস। কি ভেবেছিলি আমাদের আলাদা করে দিবি? হ্যাঁ, মর মর, এখন মর তুই। ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছি। হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলেটি। আমি পেছনে তাকাতেই সে বলল, ভয় পাবেন না দাদা, এ বাবা ওর নিজের বাবা নয়, মায়ের দ্বিতীয় বিয়ে। বড় লোক হলে কি হবে, মহা হারামি লোক। পুরো জীবন অত্যাচার করেছে ওর ওপর। বেশ হচ্ছে, যা হচ্ছে ওর সাথে বেশ হচ্ছে। কিন্তু ও তো মারা গিয়েছিল, আবার কিভাবে বেঁচে উঠলো? এবার তোমরা পুলিশের হাত থেকে কিভাবে বাঁচবে? মেয়েটি কথা শুনে ঘুরে তাকালো, মুখের রক্ত মুছে অট্ট হাসি হেসে উঠল। আমার যেন হাড় অবধি কেঁপে উঠলো সেই হাসি শুনে। বাঁচবো? আমরা তো আর বাঁচবো না দাদা, আমরা আর বেঁচে নেই। আজ থেকে কিছু বছর আগে আমার বিয়ের দিন ও আসছিল আমাকে নিয়ে যেতে। সেই সময় আমার বাবার লোকেরা ওকে খুন করে। সেটা জানতে পেরে প্রথমে আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিই বাবাকে খুন করে, তারপর নিজে বিষ খাই। দাদা, আমরা দুজনেই আজ মৃত, বাঁচার সুযোগ পেলাম না। আমাদের ভালোবাসা শেষ হয়ে গেল রক্ত আর কান্নার মধ্যে। অন্তত মৃত্যুর পরে আমরা একসাথে থাকতে চাই। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল,
পা যেন মাটি থেকে নড়ছিল না। বললাম, তোমরা আমার কাছে কি চাও? আমাদের একটা বিয়ে দিয়ে দাও দাদা, অন্তত আত্মার মতো করে, যেন আমরা দুজন আত্মা একসাথে বাঁধা থাকে। আমার মাথা ঘোরাচ্ছে, এক পা পিছিয়ে গেলাম। কপাল থেকে ঠান্ডা ঘাম ঝরে পড়ল। বললাম, না না, আমি এসব জানি না, আমি এসব করতে পারবো না, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, দয়া করে আমায় ছেড়ে দাও। কিন্তু ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুন আর অনুনয় দুই মিশে রয়েছে। বলল, দাদা, তুমি না করলে আর কেউ করবে না। আমরা শান্তি পাবো না, আমরা রক্ত আর অভিশাপের মধ্যে আটকে থাকবো চিরকাল। সেদিন আমি প্রথম বুঝলাম, ভূতের ভয় শুধু চিৎকার বা হঠাৎ আবির্ভাব নয়। ভয়ের সবচেয়ে বড় রূপ তখনই হয় যখন মৃতরা তোমার কাছে এসে অনুরোধ করে, যখন তারা তোমার চোখের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের অসমাপ্ত কাজটা সমাপ্ত করে দাও। আমার বুক ছটফট করছিল। জানতাম রাজি না হলে বাঁচব না, রাজি হলে কে জানে কি হবে। আমি জানতাম না কিভাবে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। হয়তো নিজের ইচ্ছেই নয়, ওদের ইচ্ছের জোরে। যেভাবেই হোক স্টিয়ারিং ধরলাম, গাড়ি স্টার্ট হয়েছে। পেছনের সিটে বসে রয়েছে সেই ছেলেটি আর মেয়েটি। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছি, কিন্তু প্রতিবারই মনে হচ্ছে আলো বদলে যাচ্ছে। কখনো ওরা বসে আছে স্বাভাবিকভাবে, কখনো আবার মুখগুলো ফ্যাকাশে, চোখের গর্ত অন্ধকারে ডুবে আছে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ বাতাসে ভেসে আসছে শিশের শব্দ। বাইরে রাস্তার ল্যাম্পপোস্টগুলো একের পর এক নিভে যাচ্ছে, যেন কেউ ইচ্ছে করে অন্ধকার ঘন করছে। আমার হাত ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে বললাম, তোমরা কোথায় যেতে চাইছো? একটা জায়গা আছে দাদা, যেখানে কেউ আমাদের আটকাতে পারবে না, যেখানে আত্মারাও শান্তি পায়। তুমি শুধু গাড়ি চালিয়ে চলো। আমার খুব বাথরুম চেপেছে, আমি 5 মিনিটে আসছি। গাড়িটা থামাতেই ভেতরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। জানালার কাচ ঝাপসা হয়ে গেল, আর রিয়ার ভিউ মিররে আমি দেখলাম ছেলেটার চোখ পুরো লালচে, যেন রক্তের ভেতরে ডুবে আছে। বলল, দাদা, যদি তুমি ফিরে না আসো, তুমি তোমার গাড়িটা এক মুহূর্তে এই অন্ধকারে হারিয়ে যাবে, তোমার নাম চিহ্নও থাকবে না। আমার শরীর অবশ হয়ে গেল। আমি ঠোঁট কামড়ে গাড়ি থেকে নামলাম। চারপাশের অন্ধকার যেন রাস্তা গিলে নিচ্ছে। রাস্তা প্রায় শূন্য, একদিকে কুয়াশা, অন্যদিকে অন্ধকার। হঠাৎ রাস্তায় দূরে দেখলাম একটা আলো, একটা রিক্সা যাচ্ছে ধীরে ধীরে। সে এক টুকরো আলোই তখন আমার কাছে যেন মুক্তি মনে হলো। একটা রিক্সার সামনে ছোট্ট একটা আলো ঝুলিয়ে চলছে ক্যাচ ক্যাচ শব্দে। আমি সুযোগ বুঝে সেদিকে দৌড়তে লাগলাম, পেছনে না তাকিয়ে। আমি শুধু জানতাম এখন এখান থেকে পালাতে হবে, না হলে আমি আজ আর বাঁচব না। আমি মরিয়া হয়ে হাত নেড়ে চিৎকার করতে থাকলাম, এই যে রিক্সা, একটু দাঁড়াও ভাই, আমায় নিয়ে যাও। রিক্সাওয়ালা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখ ঘোমটার মতো ছায়ায় ঢাকা, কিছুই বোঝা গেল না। কিন্তু রিক্সা থেমে গেল। আমি হুড়মুড় করে উঠে বসলাম সিটে, শরীর ভিজে গেছে ঘামে। চলো ভাই, যত দ্রুত সম্ভব এখান থেকে নিয়ে চলো আমায়। রিক্সার চাকা আবারও ঘুরতে শুরু করলো, ধীরে ধীরে ভূ ভূ শব্দ তুলতে তুলতে। আমি পেছনে তাকালাম। গাড়িটা ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে গেল। এক স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সার সিটে গা লাগিয়ে দিলাম। তারপর থেকে আর কোনোদিনও রাত দুপুরে গাড়ি নিয়ে বের হইনি।